যে গণ অভ্যুত্থানকে যদি সফল করতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ জাতীয় পার্টির এবং 14 দলের প্রশ্নের সমাধানে আসতে হবে। যেই কারণে আজকে আওয়ামী লীগকে আপাতত নিষিদ্ধ করা হয়েছে, ঠিক সেই কারণে জাতীয় পার্টিকে কেন সকল মঞ্চে অভিনয় করবার সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণের পরের টাকায় আরো 100 সদস্যের জন্য প্লট ফ্ল্যাট বরাদ্দের জন্য লুটপাট তন্ত্র কায়েম হবে। তহবিল থেকে প্রতি বছর বাজেট থেকে থোক বরাদ্দ যাবে শত শত কোটি টাকা, আর হচ্ছে ট্যাক্স ফ্রি কোটি কোটি টাকার গাড়ি আসবে বাংলাদেশে। এটা ছাড়া উচ্চকক্ষ ফাংশনাল হবে না। তো এটা একটা পুনর্বাসন কেন্দ্র হবে এবং মনোনয়ন বাণিজ্যটা আরো প্রাতিষ্ঠানিক হবে। কারণ এখন জানেন যে একটা সিটের এগেইনস্টে বড় রাজনৈতিক দলগুলো যে 5-7জন করে আবেদন করে, সেখানে হচ্ছে যে একজনকে রাজনৈতিক মনোনয়ন দেয়, বাকিদেরকে হচ্ছে দেখবে রাষ্ট্রের প্রায় 5000-5,500 মতো পদ আছে বিভিন্ন জায়গায়, যেখানে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া যায়। যেমন ধরেন কমিশন, বিভিন্ন কমিশনে কাদেরকে কমিশনার করবে, কমিশনের সিনিয়র ম্যানেজমেন্টে ডিজি ডাইরেক্টর পদ আছে। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক আছে যেখানে ডাইরেক্টর মনোনয়ন দেওয়া যায়। বাংলাদেশের দেখবেন যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, বিআরটিসি, বিএটিসি, হাবিজাবি, এগুলো আছে। এরকম প্রায় 5-5,500 পোস্ট আছে। তো এই পোস্টগুলোতে তখন যেটা করে রাজনৈতিক দল সেকেন্ড টিয়ারে নেগোসিয়েশন করে যে আপনি মনোনয়নের মধ্যে আসেন, আপনাকে না দিতে পারলে পোষায় দিব, মন্ত্রী না বানাইতে পারলেও, এমপি না বানাইতে পারলেও পোষায় দিব। এইভাবে তারা পোষায় দেয়। উচ্চ কক্ষটা এরকম পোষায় দেওয়ার আর একটা কক্ষ পরিণত হবে। ওই যে 5,000 পদ আছে, ওই 5,000 পদের সাথে উচ্চ কক্ষটা যোগ হবে। তো এই পুনর্বাসন কেন্দ্রের বিপক্ষে আমরা ইন প্রিন্সিপাল বরাবর বলেছি, বাট তারপরও আমরা কমিশনে বলেছি যদি সকল দল একমত হয়ে যায় জাতীয় ঐক্যের স্বার্থে আমরা এটা মেনে নেব উচ্চকক্ষের ব্যাপারটা। কিন্তু সাইফুল ভাই কারেক্টলি বলেছেন যে যেই প্রক্রিয়াতে উচ্চকক্ষ সদস্য নির্বাচন হবার আলোচনাটা চলছে এবং তার যে ক্ষমতা এখতিয়ারের আলোচনা চলছে, এই দুটো এক্স্যাক্টলি আমি গত 7-8 মাস আগে যা যা বলেছি তাই হচ্ছে কমিশনের আলোচনাতে প্রতিফলিত হয়েছে, যেটা সিম্পলি একটা পুনর্বাসন কেন্দ্রে হবে এবং সংরক্ষিত আসনের একটা এক্সটেনশন হবে এখানে। সো আলটিমেটলি এখান থেকে কোনো ফাংশনাল কিছু হবে না। এখন কামিং ব্যাক টু দ্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পয়েন্ট, এইটার আলোচনাতে আমার ছোট ভাই আরিফ একটা ভেরি কারেক্ট পয়েন্ট রেজ করছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ শুরু করে 14 দলের প্রশ্ন সমাধান না করে শুধু স্ট্যান্ড অ্যালোন পিয়ারের আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা তৈরি করবে। ইট ইজ এ ভেরি কারেক্ট পজিশন। এবং সেই জন্য গত আগস্ট মাস থেকে আমরা কন্টিনিউয়াসলি বলছি যে গণ অভ্যুত্থানকে যদি সফল করতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ জাতীয় পার্টির এবং 14 দলের প্রশ্নের সমাধানে আসতে হবে যে তারা রাজনীতি করতে পারবে কিনা, তারা নির্বাচন করতে পারবে কিনা, কি পদ্ধতিতে তাদেরকে না রাজনীতি এবং নির্বাচন থেকে আমরা বাইরে রাখবো। যেই কারণে আজকে আওয়ামী লীগকে আপাতত নিষিদ্ধ করা হয়েছে, ঠিক সেই কারণে জাতীয় পার্টিকে কেন সকল মঞ্চে অভিনয় করবার সুযোগ দেওয়া হচ্ছে। তার অফিস খোলা, সে প্রেস ক্লাবে মিটিং করে, সে ইফতার বিতরণ করে, অ্যাজ ইফ সে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। জাতীয় পার্টি কিন্তু এরকম একটা দল যে সে ভাবখানা এরকম যে সেই তার নেতৃত্বে আসলে গণ অভ্যুত্থান হয়েছে, তার নেতৃত্বে এনসিপির ছেলেবেলেরা সব নামছে, এমন একটা ভাব তাদের এখন। এই গণ অভ্যুত্থানের যে চৌকস ভিলেন, এই হুমায়ুন ফরিদী মার্কা রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতেছি না কেন আমরা। এই ভিলেনের কি হবে? কারণ সেই তো ঐতিহাসিকভাবে বাংলাদেশকে আওয়ামী লীগের এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করেছে দশকের পর দশক ধরে। অতএব সেই প্রশ্নটাও পিয়ারের আলোচনা যখন আসবে তখন আমাদের এই আলোচনাটা উঠতে হবে। থার্ড হচ্ছে, ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল কিন্তু এজেন্ডাভুক্ত করে ঐকমত্য কমিশনে এটা আলোচনা করতে চাচ্ছে যে নিম্ন কক্ষ অথবা একমাত্র কক্ষে ভোটের পদ্ধতি কি হবে, এটা তারা আলোচনা করতে চায় অবশ্যই। এবং আমরাও ইনফরমালি কমিশনের সকল সদস্যকে 2-3টা বিষয় জানিয়েছি। নিম্ন কক্ষে আসন কিভাবে হবে, সিলেক্টেড হবে, ভোট কিভাবে হবে, পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার, এগুলো নিয়ে আমাদের সিরিয়াসলি এখানে আলোচনা হতে হবে। এখন আজকের যে প্রস্তাবনা দিয়েছে, আমাদের প্রস্তাবনাটা হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যেহেতু আমরা একটা সংসদ চাই, একটা কক্ষ চাই, 300 আসন যেটা আছে এটা থাকবে, এর বাইরে হচ্ছে সংরক্ষিত আসন 50-এর জায়গায় আমরা 100 প্রস্তাব করেছি। এবং এই সংরক্ষিত 100 আসনটা শুধু মহিলাদের জন্য থাকবে না, এখানে মহিলারা সবচেয়ে অগ্রাধিকারে থাকবে, কিন্তু বাংলাদেশের নাগরিক সমাজ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারপরে হচ্ছে প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, সাঁওতাল,
হরিজন, উর্দুভাষী জনগোষ্ঠী যারা আছেন, সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হচ্ছে এই 100 আসনের মধ্যে থাকবে। এটা বলবার কারণ হচ্ছে এটা যে আমরা বোধ করছি যদি দুইটা সংসদ এই সংরক্ষিত 100 আসনটাকে ফাংশনাল করতে পারে, যারা এই 100 সদস্যকে সকল রাজনৈতিক দল অত্যন্ত যোগ্যতা এবং বিবেচনার ভিত্তিতে দিয়েছে, তখন এই 100 আসনটাকে আমরা আলাদা করে উচ্চকক্ষ করে ফেলতে পারবো। কিন্তু কার্যকর না করে আমার খাইসলত বদলাইছে কিনা এটা না দেখাই শুরুতেই উচ্চকক্ষে যাওয়ার আমরা এই জন্য বিরোধী। এবং শুধু নারী না, তখন এই সংরক্ষিত আসনের ভিতরে সমাজের সকল শ্রেণী পেশার লোকজনকে অ্যাকোমোডেট করার সুযোগ আছে। তাহলে বাকি 300 আসনের নির্বাচনটা কি হবে? সেখানে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে যেহেতু গত শতাব্দী থেকে 100 বছরের বেশি সময় ধরে আমরা একটা নির্ধারিত পদ্ধতিতে ভোট চর্চা করে এসেছি, সাডেনলি 360 ডিগ্রি প্রসেস চেঞ্জ করাটা এটা সুন্নাতেরও খেলাফ। এখানে অনেক ওলামায়ে কেরামরা আছেন, মত যখন হারাম করা হয়েছে আল্লাহ তাআলা চাইলে ওনার এখতিয়ারও আছে, ক্ষমতাও ছিল এবং মদিনার মুসলমানদের ইমানদারিতাও শক্ত ছিল, তারপরও আল্লাহ তাআলা এই প্রসেসটা ফলো করেন নাই। উনি 3 ধাপে মদ হারাম করছেন। অতএব গ্র্যাজুয়াল প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে, যে আমরা শতভাগ এক বৈঠকে এক সময় সাইফুল ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, পিয়ারে চলে গেলে যেটা হবে একটা কমপ্লিট chaos হবে ইন এ টাইম, যেখানে রাষ্ট্র একটা ভালো নির্বাচন করতেই ভুলে গেছে। আমাদের দেশে 2001-এর পর কিন্তু কোনো নির্বাচন হয় নাই। 2008-এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে দিল্লি এবং আওয়ামী লীগ মিলে, এখানে সুশীল সামরিক বেসামরিকরা মিলে, বুদ্ধিজীবীরা মিলে। 2014-তে একতরফা হয়েছে, 18-তে রাতের বেলা হয়েছে, 24-এ ডামি হয়েছে। তা আমার রাষ্ট্র তো নির্বাচন করতেই ভুলে গেছে। যেই নির্বাচনের সাথে আমি 100 বছর থেকে পরিচিত, সেই নির্বাচনটা ওই রাষ্ট্র গত 25 বছরে করে নাই। তাহলে সেই রাষ্ট্রটা একটা নতুন পদ্ধতিতে, নতুন কাঠামোতে, শতভাগ নতুন মানসিকতা, জনগণকে মোটিভেট করে, কালচারাল শিফট, লট অফ থিংস ইনভলভ এটার সাথে, এটা আমরা অভ্যস্ত হইতে পারবো না।